বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলো যতখানি প্রাধান্য পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো সেগুলো অগ্রাধিকার পায়। অর্থনৈতিক ক্ষমতায়ন যদি না হয়, নির্বাচনের সময়ে এই ভোটগুলো কি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? নিজস্ব প্রতিনিধি নির্বাচনের একটা সৎ সুযোগ থাকবে, একটা দৃশ্যমান সুযোগ থাকবে। দুর্নীতি দুর্যোগ যদি দূর করতে পারেন, আপনি যদি শিক্ষায় যে ব্যয় হচ্ছে সেটা দক্ষতা যদি বাড়াতে পারেন, তাহলে 1 টাকা বরাদ্দ করে আপনি 2 টাকার সুবিধা পাচ্ছেন। প্রিয় দর্শক, টিভিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? ভালো আছি। দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বলতে চাই। বর্তমান সময়ে অনেক বড় বড় বিষয় নিয়ে কথাবার্তা হয়, যেটা আপনার কেউ বৈদেশিক মুদ্রার মজুত নিয়ে কথা বলেন, বাণিজ্য ঘাটতি নিয়ে কথা বলেন, বিদেশি বিনিয়োগের মতো এই কাঠখোট্টা বিষয় নিয়ে কথা বলা হয়ে থাকে। সব কিছু মিলিয়ে আসলে দেশের অর্থনীতি এখন কেমন চলছে বা কেমন আছে? আমি একটু ইতিবাচক দিক থেকেই বলি, তা নাহলে পরে একেবারে নেতিবাচক দিক থেকে বললে আমাদের সবারই মন খারাপ হয়ে যাবে। ইতিবাচক দিক থেকে আমি বলি যে আর্থিক দিক থেকে বা আর্থিক খাতে কিছু কিছু পরিবর্তন, কিছু কিছু সংস্কার হয়েছে। যেমন আপনার ব্যাংকের পরিচালনা পর্ষদ যেটা, সেটাকেও একটু ঢেলে সাজানো হয়েছে। আমরা জানি যে মূল্যস্ফীতি কমানোর জন্য বেশ রক্ষণশীল মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। কুঋণ যেগুলো আছে আর্থিক ব্যবস্থায়, সেই কুঋণগুলোকে দৃশ্যমান করা হয়েছে। তো আমি মনে করি যে এই খাতে কিছু কিছু সংস্কার হয়েছে, এবং এই খাতে এই সংস্কারগুলো না হলে পরে আমার ধারণা যে আমরা যে অধোগতি যেটা যাচ্ছিল সেটা হয়তো আরও খারাপ হয়ে যেতে পারত। তা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সেটা হয়েছে। কিন্তু সেটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে আছে যে আমরা যখন যখন পরিবর্তন হলো, তখন কিন্তু মানুষের কিছু প্রত্যাশা ছিল, এবং একটা দুটো শব্দ তখন খুব আলোচিত হয়েছে। একটা হচ্ছে মেরামত, আরেকটা হচ্ছে সংস্কার। এখন মেরামত আর সংস্কার এক জিনিস নয়। আপনি টুকটাক যখন একটু পরিবর্তন করেন তখন আপনি মেরামত করেন, আর সংস্কার মানে হচ্ছে আপনার খোল নলচে বদলে দিয়ে একেবারে কাঠামোগত একটা পরিবর্তন। তো আমরা যদি গত বেশ কিছু মাসের দিকে তাকাই, তাহলে দেখব যে বহু সংস্কারের কথা কিন্তু বলা হয়েছিল, শুধু বলা হয়নি। সংস্কার, অর্থনৈতিক সংস্কার বা সামষ্টিক পর্যায়ে সংস্কারের জন্য কমিশনও গঠন করা হয়েছে। এখন কমিশন যেগুলো সুপারিশ করেছে, সেই সমস্ত কমিশনের সঙ্গে যারা সংযুক্ত তারাই বলছেন যে আসলে গত বেশ কয়েক মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলো যতখানি প্রাধান্য পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো সেগুলো অগ্রাধিকার পায়নি। যেমন আমরা যদি দেখি সেই সময় মূল্যস্ফীতি যখন হয়েছে, হ্যাঁ ভালো কথা যে আমরা একটা রক্ষণশীল মুদ্রানীতি ব্যবহার করেছি, কিন্তু তখন সাধারণ মানুষ কিন্তু জানে যে এই মূল্যস্ফীতির কারণ হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠী জিনিসগুলোকে মজুত করে রাখছে, বিভিন্ন গোষ্ঠী সেগুলোকে নিয়ন্ত্রণ করছে, আমরা যাটাকে সিন্ডিকেট বলেছি। এর বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া যেত, তাৎক্ষণিকভাবে নেওয়া যেত। সেটার বিরুদ্ধে আমরা এটা পাইনি। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের যে সম্পদ আহরণ করব সেখানে আমরা প্রত্যক্ষ করের উপরে জোর দেব, পরোক্ষ করের উপরে জোর কমিয়ে নিয়ে আসব। সেটা কিন্তু হয়নি, এবং সত্যিকার অর্থে কর এবং জাতীয় আয়ের যে অনুপাত সেটা বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে অনেক কম, এমনকি নাকি আফগানিস্তানের থেকেও কম। সেটা আমি জানি না আফগানিস্তান থেকে, কিন্তু অন্ততপক্ষে আমি জানি যে আমাদের প্রতিবেশী দেশ থেকে কম। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদের এই অর্থনীতিতে প্রচুর বিনিয়োগ আসবে, আমরা তার জন্য এখানে সভা করেছি, আমরা বিভিন্ন দেশে গেছি। বণিক বার্তায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে যে দেশে আমাদের বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা গেছি সেই সব দেশে আমাদের বিনিয়োগ কমে এসেছে। তো বিনিয়োগ যেটা বাড়বে বলে আমরা প্রত্যাশা করেছিলাম, বিনিয়োগ বাড়েনি। কর্মনিয়োজনের ক্ষেত্রে সরকারি ভাষ্যই হচ্ছে যে
27 লাখ থেকে 30 লাখ লোক কর্মহীন। নিশ্চিতভাবে আসল সংখ্যা আরও অনেক বেশি হবে। আজকে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে 7 লাখ স্নাতক বেরোচ্ছে সনদ নিয়ে, 3 লাখের বেশি তারা বেকার। তো এই যে কতগুলো সংস্কারের কথা প্রথম থেকেই বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের অর্থনৈতিক আস্থা কি বেড়েছে? মনে করা যাক ধরুন 14 মাস আগে বাড়েনি। আমাদের জবাবদিহিতা, দায়বদ্ধতার যে একটা সুনির্দিষ্ট কাঠামো আমরা গড়ে তুলব বলেছিলাম, আমরা সেটা কি করতে পেরেছি? না, আমরা করতে পারিনি। আমরা এখন বলছি যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য প্রস্তুতির জন্য আমাদের আরও সময়ের দরকার। 2018 সালে কিন্তু আমাদের এই উত্তরণের কথা শুরু হয়েছিল, তারপরে প্রায় 10 বছর কেটে গেছে, আমরা এখনো প্রস্তুত না। আগামী 2 বছর যদি বাড়িয়ে যেটা বলছেন বিনিয়োগে মন্দাদশা সারা বিশ্ব থেকে আসার কথা ছিল, আসলো না কেন? আচ্ছা, এখন আমি যদি একটা খুব আমাদের পর্যায়ে বলি, 3টে ব্যাংক আছে, তো 3টে ব্যাংকের মধ্যে একটা ব্যাংকের সম্পর্কে শোনা যায় যে সেই ব্যাংকে নানান রকমের দুর্নীতি আছে। আরেকটা ব্যাংকে আপনি যদি যান তাহলে পরে সেখানে দেখবেন যে সেখানে হয়তো ধরা যাক যে জাতীয় সেবা পাওয়া সেটা অসম্ভব দুষ্কর। আরেকটা ব্যাংক আছে যেখানে আপনার সেবাও ভালো আর সেটা সম্পর্কে কোনো দুর্নাম নেই। আপনি টাকাটা কোথায় রাখবেন? নিশ্চয়ই ওই 3য় ব্যাংকে রাখবেন। তো এখন একজন বিনিয়োগকারী সে যখন টাকাটা বিনিয়োগ করে, সে শুধুমাত্র মুনাফা কত হবে এই বিবেচনায় বা শুধুমাত্র অর্থনৈতিক বিবেচনায় তো সেটা করে না। সে জানতে চায় যে যেখানে সে বিনিয়োগ করছে, দেশের মানে বিনিয়োগকারী হতে পারেন, বিদেশি বিনিয়োগ হতে পারেন, তিনি জানতে চাইবেন যে সেই অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আছে কিনা, সেই অর্থনীতির মধ্যে একটা অনিশ্চয়তা আছে কিনা, সেই অর্থনীতির মধ্যে একটা সহিংস একটা ব্যাপার আছে কিনা, যে কোনো মুহূর্তে তার বিনিয়োগের যে প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছেন সেটা একটি আক্রমণ হতে পারে, সেখানে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করার জন্য একটা প্রক্রিয়া আছে কিনা। তো এই জাতীয় ব্যাপারগুলো যদি থাকে তাহলে তো বিনিয়োগ আসবে না। এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি একমাত্র বিনিয়োগের আসার একমাত্র জায়গা নয়, আপনার প্রতিযোগিতা আছে। ক্যাম্বোডিয়াতে বিনিয়োগ যেতে পারে, ভিয়েতনামে বিনিয়োগ যেতে পারে। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের এখানে বিনিয়োগ আসছে না শুধুমাত্র অর্থনৈতিক কারণে নয়, রাজনৈতিক স্থিতিশীলতা, বিভিন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সমাজের মধ্যে নানান রকমের সহিংসতা, আমরা এক ধরনের আমরা বলবো যে শঙ্কার একটা ব্যাপার রয়েছে। তো এই সমস্ত কারণ মিলে তো বিনিয়োগ আপনার এখানে বলা হচ্ছে নির্বাচন হলে, একটা ভালো নির্বাচন হলে আপনার বিনিয়োগ আসতে শুরু করবে। তাহলে একটা ভালো নির্বাচন বিনিয়োগকারীদের ভিতরে একটা প্রাথমিক সিগন্যাল পাঠাতে পারে। নিশ্চয়ই, যেমনটা আপনি বলছিলেন যে রাজনৈতিক সংস্কারের উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি, তাহলে জনগণকে আসলে রাজনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য আমরা বেশি নজর দিয়েছি। অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে আমাদের নজর কম। তাহলে অর্থনৈতিক ক্ষমতায়ন যদি না হয়, মানুষজন যদি আপনার নানাবিধ দৈনন্দিন জীবনে কষ্টের মধ্যে থাকে, তাহলে রাজনৈতিক ক্ষমতায়ন মানে তো আপনি ভোট দিবেন, আপনার ভয়েস থাকবে, তাহলে যে নির্বাচনের সময়ে এই ভোটগুলো কি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? তাহলে কোনটা বেশি জরুরি, রাজনৈতিক ক্ষমতায়ন নাকি অর্থনৈতিক ক্ষমতায়ন? এটা মিল্টন ফ্রিডম্যান না ঠিকই। এখন রাজনৈতিক ক্ষমতায়ন যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক প্রক্রিয়া যেখানে জনগণ অংশগ্রহণ করবে, জনগণের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের একটা সৎ সুযোগ থাকবে, একটা দৃশ্যমান সুযোগ থাকবে, এবং সেটা প্রয়োজন আছে। কারণ সেটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যায়, কারণ সমস্ত দেশের লোক মিলে তো আর আমরা দেশ চালাতে পারি না। তো সেই জন্যই তো আমরা সংসদ করি, আমাদের প্রতিনিধি নির্বাচন করি যারা আমাদের পক্ষ থেকে দেশটা চালান। তো সেটা যদি হয় তাহলে পরে যখন আমরা নিজেদেরকে যখন ক্ষমতায়িত করি, কিভাবে আমরা ক্ষমতায়িত করি, যে আমরা একটা সুষ্ঠু পরিবেশ পেলাম, আমি যাকে মনে করি যে তাকে আমার জনপ্রতিনিধি, তাকে আমি ভোট দিলাম, খুব স্বচ্ছভাবে ভোটটা হলো, তারপরে তারা নির্বাচিত হলেন, সুতরাং আমি তখন ক্ষমতায়িত হলাম। কিন্তু এই রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হওয়ার মানেই কিন্তু আমার অর্থনৈতিক ক্ষমতায়ন আসবে না। কারণ এই রাজনৈতিকভাবে ক্ষমতায়িত আমি হলাম, যে প্রতিনিধিত্বমূলক একটা সরকার যখন গঠিত হলো, তাদের কার্যক্রমটা কি,
তারা কি তাৎক্ষণিকভাবে কি অগ্রাধিকার, স্বল্পমেয়াদী কি অগ্রাধিকার, মধ্যমেয়াদী কি অগ্রাধিকার, সেরকম একটা রূপরেখা তাদেরকে, প্রথম কাজ হবে তাদের এটা, যে এইখানে আমরা বর্তমানে আছি, খুব সৎভাবে বলতে হবে, এবং ওইখানে আমরা যেতে চাই। 3 বছরে যেতে চাই, 5 বছরে কিভাবে যেতে চাই, কিভাবে আমরা যেতে চাই, কোন কোন বিষয়ে আমরা অগ্রাধিকার দিতে চাই। তখন যদি এই রাজনৈতিক আমাদের প্রতিনিধিরা যদি বলেন যে আমরা মানুষের জীবনটাকে আরেকটু সহনশীল করতে চাই, আমরা মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসতে চাই, আমরা কর্মনিয়োজন বাড়াতে চাই, আমরা প্রবৃদ্ধি বাড়াতে চাই, আমরা দরিদ্র মানুষ, যেটা এখন বর্তমানে আমরা বলছি যে বাংলাদেশে দারিদ্র্যের আপাতন 18% থেকে 21% হয়ে গেছে। আপনি যদি বহুমাত্রিক দারিদ্র্যের দিকে তাকান তাহলে সেটা 24%। 4 কোটি লোক বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্য সীমার নিচে বাস করে। সুতরাং আমরা দারিদ্র্য কমাতে চাই, এবং সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে যে বলতে হবে এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে যে আমরা বৈষম্য কমাতে চাই, আমরা অসমতা কমাতে চাই। আমরা অর্থনীতিবিদেরা, এবং পুরো দায় আমি নিচ্ছি, যে আমরা সবসময় বলি আমরা আয়ের অসমতা কমাতে চাই, আমরা সম্পদের অসমতা কমাতে চাই, গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে অসমতা সুযোগের ক্ষেত্রে আছে, শিক্ষার সুযোগের ক্ষেত্রে আছে, স্বাস্থ্যের সুযোগের ক্ষেত্রে আছে, আমরা নানান ধারার শিক্ষা ব্যবস্থা আছে। আপনি একেবারে ধনিক শ্রেণীর জন্য একরকমের শিক্ষা ব্যবস্থা আছে, আবার একেবারে দরিদ্রতম শ্রেণীর জন্য শিক্ষা ব্যবস্থা আছে। আজকের ঢাকা শহরের সবচাইতে ভালো যে স্কুলে যে ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করে, আর শেরপুরের গ্রামে যে ছেলেটি এবং মেয়েটি পড়াশোনা করে, তাদের সুযোগ কি এক? বাই বর্ন যেটা ইনইকুয়ালিটি হচ্ছে, সেটা দূরীকরণের রাষ্ট্রেরও তো করণীয় কিছু আছে। অবশ্যই উদাহরণ যেটা দিচ্ছেন, আর ঢাকার বাচ্চাটা বাই বর্ন তো ইনইকুয়াল। হ্যাঁ, তো সেটাকে করার জন্যে আপনার কতগুলো ব্যবস্থা নিতে হবে, যাতে আমরা মাঠটাকে সমান করে নিয়ে আসতে পারি, যাতে অন্ততপক্ষে যে শেরপুরে যা আছে তাকে তার সুযোগ দিয়ে তার যে বিকশিত হওয়ার এবং তার জীবনটাকে সুস্থ করার, তাকে প্রস্তুত করতে পারে। এবং সেটা যদি করতে পারি তাহলে সে হয়তো এক সময় ঢাকার ছেলেটির মতোই হবে। আমি বেশি দূরে যেতে চাই না, আমাদের সময় যেতে চাই। আমাদের সময় আপনাদের সময়ও আপনার মনে আছে যে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষায় দেখা গেল যে কোন এক গ্রামের কোন এক ছেলে প্রথম হয়ে গেছে। এটা কিন্তু খুব তখনকার দিনে একেবারে ব্যতিক্রম ছিল না, এটা হতো। কিন্তু এখন আপনি যদি আপনার ফলাফলের দিকে তাকান, তাহলে পরে ওই যে শেরপুরের যে ছেলেটি মেয়েটির কথা আমি বলেছি, তার প্রথম 10 জনের মধ্যে আসা, এটা কিন্তু এখন কষ্টকর। অতএব এটা গেল শিক্ষায়। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি দেখেন, যারা যে সমস্ত সরকারি হাসপাতাল আছে, কারা যাচ্ছে? যারা অন্য জায়গায় যেতে পারছে না। এখন আমরা সরকারি হাসপাতালে সবার কি অবস্থা জানি। ঢাকা শহরে অনেক রকমের ক্লিনিক আছে, যেখানে যারা উচ্চ মধ্যবিত্ত তারা যাচ্ছেন, যারা অসম্ভব বিত্তবান তারা দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা তো সত্য। তো এই যে একটা অসমতা আপনি আছে, যেটি নির্বাচিত সরকার তার প্রাধান্যের মধ্যে বলে দেয় যে আমরা শুধুমাত্র আয় বা সম্পদের অসমতাটাকে কমিয়ে আনবো না, আমরা সুযোগের অসমতাটাকেও অনেকখানি কমিয়ে নিয়ে আসতে চেষ্টা করবো। একদিনে হবে না। এই নির্বাচনকে সামনে রেখে দলগুলো কিন্তু এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচন আসলে তারা আপনার আকাশ পাতাল সব এক করে ফেলার মতো প্রতিশ্রুতি দেয়। এখনও আপনি দেখছেন, পত্রপত্রিকা আসছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দেখছেন। তো এই যে প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে নির্বাচন হয়ে যাওয়ার পরে এই প্রতিশ্রুতিগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না, সেজন্যও তো আপনার দেখভাল করার জন্য যেটা আমরা আলোচনা শুরু করছিলাম, প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান পার্লামেন্ট মেজর একটা প্রতিষ্ঠান, পার্লামেন্ট তার দায়িত্ব পালন করবে, জুডিশিয়ারি আছে। এখন এই প্রতিষ্ঠান গড়ে তোলা, একে তো আছে রাজনৈতিক প্রতিষ্ঠান, শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুললে হবে না, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর তো গণতান্ত্রিক একটা রূপ দিতে হবে। এবং সেটা যদি দিতে না পারি তাহলে আবারও সেই একই জায়গায় ঘুরে ফিরে আমাদের আসতে হচ্ছে কিনা। আসতে হচ্ছে। এবং আমি কিন্তু ওই যে আপনি যেটা আমি আপনাকে করি, যেমনটা বলছিলেন যে
অর্থনৈতিক কমিশন গঠন করা হলো সংস্কারের জন্য, সেদিকে নজর নাই, রাজনৈতিক দিকে। তাহলে নির্বাচনের পরে যারা এখন প্রতিশ্রুতি দিচ্ছে তারা যে এই পথে থাকবে, সেটাকে রাখার উপায়টা কি হবে? এখন সেটা রাখার উপায়টা হচ্ছে যে আপনি বললেন যে প্রতিষ্ঠান গড়তে হবে, রাজনৈতিক প্রতিষ্ঠান গড়তে হবে। আমরা যদি আইনের ব্যাপারটি, বিচারের ব্যাপারটিকে শক্ত ভিত্তির উপরে গড়ে তুলতে পারি, আমরা যদি বিচার বিভাগকে একটা স্বাধীনভাবে তৈরি করতে পারি, তাহলে পরে যখন আপনি নিয়ম ভঙ্গ করবেন তখন কিন্তু তার একটা শাস্তির ব্যবস্থা হবে, আপনি যেই হোক না কেন। আচ্ছা, রাজনৈতিক এবং সরকারি প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠান আছে, বেসরকারি সংস্থাগুলোর একটা কাজ আছে। বেসরকারি সংস্থার কাজ শুধুমাত্র সামাজিক সেবা দেওয়া নয়। বেসরকারি সংস্থাগুলোর কাজ হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়াচডগের ভূমিকা পালন করা। যেখানেই আপনি দেখছেন যে কোনো রকমের ব্যতিক্রমী কিছু একটা ঘটছে, যেখানেই আপনি মনে করছেন যে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তখন তাদেরকে সোচ্চার হতে হবে। এবং নাগরিক সক্রিয়তা এটা অসম্ভব রকমের দরকার। কারণ নাগরিকরা যদি সক্রিয় না হয়, সেটা একটা বেসরকারি সংস্থার মাধ্যমে হতে পারে, সেটা একটা গোষ্ঠীর মাধ্যমে হতে পারে, সেটা একটা পেশাজীবী গোষ্ঠীর মাধ্যমে হতে পারে, তারা যদি সক্রিয় হয় তাহলে যে সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মতো তারাও কিন্তু যে কোনো প্রকারের প্রতিশ্রুতি ভঙ্গ হলে পরে একটা ব্যবস্থা নিতে পারে। আমি এখানে একটা কথাই খালি বলি, উন্নয়নশীল দেশের দুটো জিনিস সব খুব সুন্দর। একটা হচ্ছে তার সংবিধান, ওর চাইতে ভালো কথা কোনো জায়গায় আপনি পাবেন না, সব উন্নয়নশীল। এবং আপনি কি জানেন যে পৃথিবীতে সবচাইতে সুন্দরতম সংবিধান হচ্ছে নাইজেরিয়ার, ভাষার দিক থেকে কি বলেছে না। আরেকটা হচ্ছে যে সব রাজনৈতিক দলের আপনার নির্বাচনের আগে সব দেশেই প্রতিশ্রুতি যেটা দেওয়া হয় সেটা অনেকটা যে আপনাকে স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে। এইটাও আমি মনে করি এই সংস্কৃতিটাও বদলানো দরকার। আপনার বাস্তবতার মুখোমুখি দাঁড় করে একদম বাস্তব আপনি কতখানি করতে পারবেন, কতখানি আপনার যোগ্য আছে, এবং সেই সত্যটা আপনি তুলে ধরেন। আপনি যদি প্রথম থেকেই সত্যটা বলেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার বিরুদ্ধে কোনো কিছু লঙ্ঘনের অভিযোগ আনা শক্ত হবে। যেমন এ পর্যন্তও কিন্তু বলা হয়েছে যে আমরা ক্ষমতায় আসলে শিক্ষা খাতে জিডিপির 10% বরাদ্দ দিব। ইজ পসিবল? হ্যাঁ, এই কথাটাই। তা আপনি যে এখন লেস দেন 2%। হ্যাঁ, তো আপনি এক বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আপনি 10% বাড়াবেন কি করে? কারণ আপনার তো শুধু শিক্ষা তো একটা খাত, এখানে স্বাস্থ্য খাত আছে, পরিবহন খাত আছে, অন্যান্য খাত আছে, তো তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে না? তো বরাদ্দটা আপনি এমনভাবে বলবেন যে সেখানে কতটুকু বরাদ্দ দেবে। বরাদ্দ তো একটা কথা, আপনি সেখানে দুর্নীতি দুর্যোগ যদি দূর করতে পারেন, আপনি যদি শিক্ষায় যে ব্যয় হচ্ছে সেটা দক্ষতা যদি বাড়াতে পারেন, তাহলে 1 টাকা বরাদ্দ করে আপনি 2 টাকার সুবিধা পাচ্ছেন। তো সেই দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আমাদের এখানে ব্যাংকিং খাত থেকে যে লুটপাট হয়েছে, আমরা প্রতিষ্ঠান করার কথা বলছিলাম। বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে এখন অভিযোগ আসছে বাংলাদেশ ব্যাংক নিজেও এটার সঙ্গে এই লুটপাটের পার্টনার ইন ক্রাইমস মতো হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলোর যদি আপনার সংস্কার, আবারও সেই একই কথায় আসছি যে সংস্কার, তাহলে রাজনীতি যদি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা গড়তে না পারি, তাহলে আবার ঘুরে ফিরে এসে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ানে চলে আসবো। আসবো, কারণ আপনার মনে রাখতে হবে যে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমলাতন্ত্র বা রাষ্ট্রের যে আমলা প্রশাসন যেটা, সেটার ঊর্ধ্বে রাখতে হবে। যেমন পৃথিবীর সমস্ত জায়গায় যেটা কেন্দ্রীয় ব্যাংক, সেটা একটা স্বাধীনতা ভোগ করে। কেন্দ্রীয় ব্যাংক কোনো সময় অর্থ মন্ত্রণালয়ের একটা অংশ না, যার জন্য এমনও হয় যে অর্থ মন্ত্রণালয় যে ধরনের রাজস্ব নীতি গ্রহণ করে, কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রানীতি হয়তো অন্যভাবে গ্রহণ করে। তো এখন এই যে কেন্দ্রীয় ব্যাংকে এই স্বাধীনতাটা শুধুমাত্র আমরা বললাম যে একে স্বাধীন করে দেওয়া যাক, তা তো স্বাধীন করে দিলাম, গভর্নরের মর্যাদা বাড়িয়ে মন্ত্রী করে, তাহলে তো হবে না।
এটাকে তাহলে একটা সাংবিধানিক উপায়ে এটাকে করতে হবে। সংবিধানেও যদি আমি সাংবিধানিক মর্যাদাও দিলাম, মর্যাদা দিয়েও তো ইন্টারফারেন্সের সুযোগ থাকবে। আপনি কোন লোককে বসাচ্ছেন, এক ব্যক্তিও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কেন্দ্রীয় ব্যাংকের, আপনি যদি 72 সাল থেকে দেখেন, বহু গভর্নরকে পেয়েছি যে এখন পর্যন্ত আমরা তাদেরকে মনে করি তাদের স্বাতন্ত্র্যের জন্যে, তাদের বলিষ্ঠতার জন্যে, তাদের ন্যায় বিচারের জন্যে আমরা এখনও মনে করি। সুতরাং ব্যক্তিও আপনার গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি তাকে মন্ত্রীর পদমর্যাদায় বসিয়ে দেন, তাহলে পরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের যে স্বাতন্ত্র্য, যে একটা বিশেষ অবস্থান ছিল, সেটা হলো না, একজনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। হ্যাঁ, তো আপনি তাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন। তো সেইটাই কি বাংলাদেশ ব্যাংকের দক্ষতা বাড়ানোর উপায়? অথবা আমরা বললাম যে তাকে স্বাধীন করে দিয়েছি, সেটাই কি উপায়? নাকি বাংলাদেশ ব্যাংকের মধ্যে সাংবিধানিকভাবে এমন কিছু জিনিস ঢোকানো দরকার যেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে? বিচার বিভাগ সম্পর্কেও আমি একই কথা বলব। 60-এর দশকে আপনার হয়তো মনে থাকতে পারে যে আমাদের প্রধান বিচারপতি ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টে তখন সৈয়দ মাহবুব মোর্শেদ। তার কথা লোকে এখনও স্বীকার করে। বহু সময় তখনকার দিনের লৌহ মানব আইয়ুব খানের বিরুদ্ধে তিনি বিরুদ্ধাচরণ করে তিনি রায় দিয়েছেন। আজকের বিচারকদের সম্পর্কে জনগণ সেই জাতীয় কথা বলে না। তাহলে যদি বিচার বিভাগকে যদি আপনি যে জায়গাটা, এবং মনে রাখতে হবে যে বিচার বিভাগটা হচ্ছে আমার শেষ আশ্রয়স্থল একজন নাগরিকের, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অর্থনীতির শেষ আশ্রয়স্থল। তো শেষ আশ্রয়স্থলগুলোকে তো আপনার সংরক্ষণ করতে হবে। বিগত কয়েকজন গভর্নর সম্পর্কে তো নানাবিধ অভিযোগ উত্থাপন হচ্ছে এখন। হ্যাঁ, উত্থাপন হচ্ছে, এবং সেই জন্য গভর্নর যখন আসছেন, কাকে আপনি গভর্নর করবেন সেটারও একটা ব্যাপার আছে, যে আপনি কি গভর্নর একজন আমলা থেকে করবেন, নাকি গভর্নর দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে করবেন, নাকি গভর্নর একজন বিশিষ্ট শিক্ষাবিদ আপনি করবেন, কোথা থেকে আপনি করবেন? আপনি স্বাভাবিকভাবেই আমি যদি আড্ডার মতো করে কথা বলি, তাহলে যদি বলি যে আপনি যে আমলাতন্ত্রের থেকে যদি গভর্নর হয়, তা আমরা তো জানি যে আমলাতন্ত্রের একটা আন্তর্যোগ নেটওয়ার্ক আছে। তো সেই গভর্নর কি এই আমলাতান্ত্রিক একটা অবস্থা থেকে উপরে উঠতে পারে? সেই আমলাতন্ত্রে তো আমাদের এখানে পেশাদারিত্ব নেই না। যেমন আপনি গভর্নরের কথা বললাম, আমরা যদি পুলিশ ফোর্সেরই যারা আইজিপি ছিলেন, বিগত বেশ কয়েকজন আইজিপি কিন্তু এখন কেউ হয়তো পালিয়ে আছেন, 1-2 জন জেলে আছেন। তো আমরা যখন কথা বলার জন্যই সাবেক কোনো পুলিশের মহাপরিদর্শককে খুঁজতে যাই, খুঁজে পাই না। এখন সাবেক কোনো গভর্নরকে খুঁজতে গেলেও অনেক পেছনে চলে যেতে হয়। তাহলে আমরা বাংলাদেশ ব্যাংক নিয়ে কথা বলছি, বাংলাদেশ ব্যাংকটা তো বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান না। যদি অন্যান্য প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা না হয়, তাহলে ওই যে আমরা আলোচনা করছিলাম রিলে রেসে তো সবাইকে একযোগে অনেস্টি ইন্টিগ্রিটি নিয়ে থাকতে হবে। আদার প্রতিষ্ঠান না হলে সেন্ট্রাল ব্যাংক একাই বা কি করবে? না, সেটা নিশ্চয়ই। এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠান গড়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, যারা সরকার গঠন করছেন তাদের। এখন আপনি যদি ওই জায়গায় এসে বলেন যে আমরা তাদের উপরেও আস্থা রাখতে পারছি না, তাহলে পরে তো মহা সমস্যার মধ্যেই আমরা পড়ে গেলাম। কারণ সরকার যারা গঠন করছেন তারা যদি এই ইতিহাস থেকে শিক্ষাটা গ্রহণ না করতে পারেন, এবং তারা যখন প্রতিবেশী দেশগুলোর দিকে তাকিয়ে যখন দেখেন যে প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পেরেছে, ভারতের প্রধান বিচারপতির যে ভূমিকা, শ্রীলঙ্কার প্রধান নির্বাচনী কমিশনারের যে ভূমিকা, এবং তাদের যে স্বাতন্ত্র্য, এবং তারা যেটাকে আমি বলি যে বলিষ্ঠ কণ্ঠস্বরের সঙ্গে তারা যেটা বলেন, সেই জাতীয় লোক আছে বাংলাদেশে। নাই এটা আমি বলবো না, কিন্তু আপনার সরকার যারা গঠন করছে, রাষ্ট্রযন্ত্রের তো সেই অঙ্গীকারটা থাকতে হবে। আপনি আস্থার কথা বলছিলেন, বলা হয়ে থাকে যেটা হলো এই অর্থনীতির ইতিহাসে মানি ক্রিয়েট করা, মানি এটাই হচ্ছে সবচেয়ে বড় আবিষ্কার। এই মানি কেন মানি হয়ে আছে? বিকজ অফ আস্থা। হ্যাঁ, এখানে কারো কোনো প্রশ্ন নাই। না, আপনি একটা ডলার নিয়ে যাচ্ছেন, 1000 টাকার নোট নিয়ে যাচ্ছেন, কেউ কোশ্চেন করছে না, এটার যা ভ্যালু আছে সেই ভ্যালুই আপনাকে দিচ্ছে।
এই কারণেই তো হচ্ছে আপনার এটা পাওয়ারফুল। তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে পাওয়ারফুল হতে হলে ওই রকম আস্থার জায়গায় তো আসতে হবে। হ্যাঁ, এখন একটু ঠাট্টা করে বলি, সেটা হচ্ছে যে আমাদের অর্থের উপরে লেখা থাকে যে চাহিদা মাত্র বাহককে দিতে হবে, আর যুক্তরাষ্ট্রের অর্থে লেখা থাকে ইন গড উই ট্রাস্ট। তার মানে ওখানে কিন্তু শেষ পর্যন্ত মানে বিধাতার উপরে আপনি আস্থাটা রাখছেন। এটা ঠাট্টার কথা, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে আস্থার ব্যাপারটা, আস্থাটা কোথা থেকে গড়ে উঠবে? আস্থাটা গড়ে ওঠে আপনি উপরের দিকে যখন তাকান। আমাদের রাষ্ট্রের কথা বাদ দেন, অর্থনীতির কথা বাদ দেন, আমরা কাদের উপরে আস্থা রাখি বা আমরা কাদের উপর আস্থা রেখেছি? আমরা আমাদের পিতামাতার উপরে আস্থা রেখেছি, আমরা শিক্ষকদের উপরে আস্থা রেখেছি। তারা যেটা বলেছেন তারা কিন্তু আমরা সেই আস্থা শিক্ষকদের উপরে রেখেছি, আমরা বয়োজ্যেষ্ঠদের উপরে আস্থা রেখেছি। তা এখন রাষ্ট্রের ক্ষেত্রেও যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার জন্যে যাদেরকে আমরা নির্বাচিত করলাম তাদেরকে আস্থা মানে ভাজন হিসেবে আমরা ভাবলাম, সেই আস্থাটা এবং বর্তমান নির্বাচনের ক্ষেত্রে কিন্তু লোকের সেই প্রত্যাশা যে আমরা যাদের উপর আস্থা রাখছি তারা আগের মতো আর হবে না, এই প্রত্যাশাটা কিন্তু একেবারে আমি যদি একেবারে মাঠ পর্যায়ে নিয়ে আসি তাহলে এটাই যে আগের মতো হবে না, এটা একটা নতুন কিছু হবে। তো সেই আস্থাটা যখন আমরা তাদের রাষ্ট্রের যারা পরিচালনা করবেন তাদের উপরে সেই আস্থাটা যদি আমরা রাখি এবং তারা যদি এই আস্থাটার মর্যাদা রাখেন তাহলে পরে কিন্তু প্রতিষ্ঠানে আস্তে আস্তে আস্থা গড়ে উঠবে। আস্থা ভাঙা খুব সোজা, খুব অল্প সময়ের মধ্যে আস্থা ভেঙে যায়। সেটা পরিবারের মধ্যে ভেঙে যায়, বন্ধুত্বের মধ্যে ভেঙে যায়, পারস্পরিক সম্পর্কের মধ্যে ভেঙে যায়, কিন্তু আস্থাটা গড়ে তোলা কিন্তু কষ্টকর এবং সময় লাগে, কিন্তু এটা গড়ে তোলা যায়। আপনি একজন মানুষ যাকে আমরা মনে করি যে ইনি আমার আস্থাভাজন, তারপরে তার উপরে যদি আমি আস্থা রাখতে পারি তাহলে এবং তিনি যদি সেই আস্থাটার মর্যাদা দেন তখন কিন্তু এটা তো রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমাজনীতি বলি, সব ক্ষেত্রেই তো এটা প্রযোজ্য। আমাদের মূল সমস্যাই আস্থার সংকট সর্বত্রই। যেমন কোন ব্যাংকে আমি টাকা রাখতে যাব, এখন 5-6টা ব্যাংকে মার্জার করে দেয়া হচ্ছে যেগুলোর উপর মানুষের আসলে আস্থাই নেই। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু এই আস্থার এই যে আস্থাহীনতা, এটা কি আমাদের সমাজে আগে ছিল? ধরেন আমি যদি 60-এর দশকের কথা বলি, 50-এর দশকের কথা বলি, এই আস্থাহীনতা ছিল না। আমরা কিন্তু অপরিচিত লোককেও আমরা অবিশ্বাস করিনি। আমি ইতিমধ্যে কিছুদিন আগে একটা লেখা লিখেছি যে অবিশ্বাসের সংস্কৃতি। আমরা অবিশ্বাস করছি, পরিবারের মধ্যে ভাইকে অবিশ্বাস করছি যে সে আমার টাকা বা আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। আমি আমার কাজের জায়গায় সহকর্মীকে অবিশ্বাস করছি, সে বোধহয় আমাকে টপকে আরও উপরে চলে যেতে চেষ্টা করবে। আমি রাষ্ট্রকে অবিশ্বাস করছি যে সে তার অধিকার দেবে না। এই অবিশ্বাসের জায়গাটা তো একদিনে তৈরি হয়নি। এই অবিশ্বাসের জায়গাটা, এই অনাস্থার একটা সংস্কৃতিটা, এটা আস্তে আস্তে তৈরি হয়েছে যখন আমরা জিনিসগুলোকে ভাঙতে শুরু করেছি, যখন প্রতিষ্ঠানকে ভেঙেছি, আমরা বিশ্বাসকে ভেঙেছি, আমরা আস্থা রাখার জায়গায় আমরা যাদের উপরে আস্থা রেখেছি তারা দ্বারা আমরা যখন প্রতারিত হয়েছি। আমি ধরুন যতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশে 52 থেকে, সেই আন্দোলনে সাধারণ মানুষ কাদের উপর আস্থা রেখেছে? বুদ্ধিজীবীদের উপরে। এবং বুদ্ধিমান শিক্ষিত মানুষেরা যখন বলেছেন যে ডাইনে যাও, সাধারণ মানুষ ডাইনে গেছে। যখন বলেছেন যে বাঁয়ে যাও, সাধারণ মানুষ বাঁয়ে গেছে। আজকের দিনে আপনি কি বলতে পারবেন যে আমাদের বুদ্ধিজীবী সমাজে বা আমাদের শিক্ষক সমাজে ছাত্রেরা সেই জায়গায় আস্থাটা তারা রাখতে পারবে? তাহলে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, নেতৃত্বে আসুক, তাদের উপর বিশাল একটা চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। নিশ্চয়ই চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। তাদের প্রায়োরিটি কি হওয়া উচিত? তাহলে তাদের প্রথমেই প্রায়োরিটি হওয়া উচিত যে তাদের এমন সব কর্মকাণ্ড করা উচিত যেখানে মানুষ আস্থাবান হতে পারে। যেমন আমি বলি যে প্রথমেই যদি তারা মনে করে যে তাদের একটা পরিষ্কারভাবে যে সাধারণ মানুষের জীবনের যাপনটাকে আরও সুন্দর করার জন্যে তারা একটা অর্থনীতির দিক থেকেই যদি বলি একটা অর্থনৈতিক রূপরেখা যদি দেয়, তাহলে মানুষ মনে করবে আচ্ছা ঠিক আছে, আস্থাবান। তারা যদি
বর্তমানে যে বিশৃঙ্খলা, যে দায়বদ্ধতা বা জবাবদিহিতার যে অভাব যেটা আছে, সেটা যারা ভঙ্গ করেছে তাদেরকে শাস্তির বা আইনের আওতায় আনে, তখন মানুষ মনে করবে যে একটা আস্থাভাজন ব্যাপার এখানে ঘটেছে। তারা যদি বলে যে আমরা মানুষের কাজের বা বেকারত্ব কমানোর জন্য এই জায়গায় আমরা কর্মসৃষ্টি করব, শিক্ষা খাতে 10 ভাগ করার দরকার নেই, আপাতত 4-5 আমরা আগামী বাজেটে এটা দেব, এবং দেওয়া হলো, বা স্বাস্থ্য খাতে এইভাবে যদি দেয়, তাহলে মানুষ মনে করবে যে যা বলছে তাই করছে। মানুষ কিন্তু তখন মানে কোথাও কাজের মিল থাকছে, কিন্তু আমরা এমন না যে আমরা একবারে অস্থির, আমাদের মধ্যে অস্থিরতা আছে, কিন্তু আমরা যখন দেখি যে পথে তারা যাচ্ছে সেই পথটা ঠিক আছে, তখন কিন্তু একটা আস্থার সংস্কৃতি কিন্তু আস্তে আস্তে গড়ে উঠবে, আমি এটাই বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।